একটু আমার রাজনৈতিক প্রেক্ষিতটা বলি। আমি কিন্তু যখন বিএনপির সূচনা, একদম সূচনা লগ্নে, আমি 1979 সালে চিটাগং মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, প্রথম আহ্বায়ক। এবং আমি কিন্তু সেই সময় সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচিত, চিটাগং মেডিকেল কলেজের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ফোরামের সাথে আমি জড়িত ছিলাম, ড্যাবের সাথে আছি। আমি ফোরামের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও আমি বাংলাদেশ স্কাউটসের হেলথের স্থায়ী সদস্য। তো এরকম অনেকগুলো ফোরাম আছে। আমি যেমন সভাপতি বাংলাদেশ নিউট্রিশন সোসাইটি, এরকম অনেক ফোরামের সাথে আমি আছি। এখন রাজনৈতিক কিছু বিষয়ের সাথে জড়িত থাকার কারণে যারা ভীষণভাবে বঞ্চিত হয়েছেন পদোন্নতি থেকে, এবং এই শুধু পদোন্নতি না, তো এটা তো একটা সামাজিক মর্যাদা। আমি তার মধ্যে অবশ্যই একজন যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তা আমি এখন আসলে বলতে চাই যে রাজনীতি, আমি তো পেশায় চিকিৎসক ছিলাম, কিন্তু আমি চাকরি করেছি বেশি। আমি চিকিৎসা পেশা করতে যেয়ে আমি দেখলাম যে আসলে অসুস্থ মানুষকে দেখার বিনিময়ে যখন আমার টাকা নিতে হয়, তখন আমি সেটা কিছুতেই গ্রহণ করতে পারতাম না। তা আমার সেই জন্য প্রথম দিক থেকেই জীবনে আমি কখনো টাকা নিইনি। আর তারপরে যখন পড়াশোনা করে ফিরেছি অস্ট্রেলিয়া থেকে, মাস্টার্স এবং পিএইচডি করে, আমরা 3 বন্ধু ঠিক করলাম যে ঢাকার মধ্যে শেওড়াপাড়া বলে একটা জায়গা আছে মিরপুরে, গরিব লোকজন থাকে, ওখানে আমরা একটা ক্লিনিক দেব, ফ্রি ক্লিনিক হবে। তো ওটা দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। ইনফ্যাক্ট আসলে ফ্রি বলে পৃথিবীতে কিছু নাই। আমি তো ফ্রি দেওয়ার মতো সেই অগাধ সম্পদ আমার নাই, কিন্তু মনটা অনেক বড় ছিল, সেই জন্য একটু ভুল করেছিলাম। ফ্রি ক্লিনিকও দিয়েছি, ওটা 1 বছর চালিয়েছি, কিন্তু যখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে তখন আমার গাড়িও বিক্রি করেছি। তারপর রিক্সায় আসা যাওয়া করতাম মিরপুরে। তারপর একটা স্টেজে দেখলাম যে ওদের বেতন ভাতা দিয়ে দেওয়া, সবাইকে ম্যানেজ করা, মেনটেন করা আমাদের কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। তখন ওটা আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি। আর প্রশ্নটা ছিল যে আমি আসলে মতলব উত্তর দক্ষিণ নিয়ে কি ভাবছি। আমি কিন্তু দেশ বিদেশ, আল্লাহ আমাকে অনেকবার আমি দেশ বিদেশে গেছি, বহু দেশে গেছি। তো আমার কাছে সবসময় মতলব উত্তর এবং দক্ষিণকে আমি কল্পনা এইভাবে দেখতে চাই যে মতলব উত্তর এবং দক্ষিণ দুটো সিঙ্গাপুর শহর। মতলব উত্তর হচ্ছে একটা সিঙ্গাপুর শহর, আর দক্ষিণ হচ্ছে আর একটা সিঙ্গাপুর শহর। সারা বাংলাদেশের আইকনিক সিম্বল হবে এই দুটো শহর। তখন আমরা আর বলবো না যে অমুক গ্রাম তমুক গ্রাম, অমুকের আন্ডারে অমুক তমুকের, এগুলোর নতুন নামকরণ হবে। এবং একটা সর্বাধুনিক শহরে যা থাকতে পারে তার সমস্ত কিছু থাকার সুযোগ কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে তাকিয়ে দেখেন, এই যে নদী, বিশাল, শুধু বেড়িবাঁধটাই 64 কিলোমিটার, এবং এখানে শত শত মাইল জুড়ে নদী আছে উত্তর দক্ষিণ মিলিয়ে। আমরা যদি এই নদীতে, এবং নদীর পাড়ে দেখবেন আপনারা 2 সাইডেই ওয়াবদার, মানে হাজার হাজার একর জমি পড়ে আছে। এবং এই যে রাস্তাগুলো, এই যে বেড়িবাঁধের পাশ দিয়ে রাস্তা, সেখানে যদি আমরা সোলার প্যানেল বসিয়ে দিই, মতলব উত্তর দক্ষিণে কিন্তু এই তখন বিদ্যুতের আর কখনো ঘাটতি হবে না, এবং অনেক সাশ্রয়ী মূল্যে মানুষজন কিন্তু বিদ্যুৎ পাবে। এবং আমরা যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, সেটা একটা ন্যাশনাল গ্রিডে আমরা অনেক বিক্রি করতে পারবো। সেটা একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকবে, তারা করবে। আর এছাড়া এই যে নদীমাতৃক, এখানে আমরা মাছের চাষ করতে পারবো, সেগুলো একটা সমবায়ের মাধ্যমে হতে পারে। এখানে আমরা হাঁস মুরগি গরু ছাগল পালন করতে পারবো এই প্রত্যেক 2-3 কিলোমিটার পরে পরে। একই সাথে আমরা এখানে অনেকগুলো প্রিজারভেটিভ, মানে যেখানে আমি বলবো যে ফসল এবং কি বলে ফল এবং সবজি, রক্ষণের জন্য আমরা কিছু কিন্তু এগুলোকে বলে হিমাগার করতে পারি। হিমাগার ধান রাখার জন্য আছে, আলু রাখার জন্য আছে। কিন্তু আমাদের এই যখন আমি দেখলাম এই সিজনেই যে এত বড় বড় ফুলকপি গুলো, বাঁধাকপি গুলো ট্রাক্টর দিয়ে সব নষ্ট করে ফেলতেছে, বিকজ এগুলো এখন গরুও খেতে চায় না, এরকম অবস্থা। তখন আমার মনে হলো যে এই ধরনের হিমাগার যদি থাকতো, তাহলে এগুলো আমরা রক্ষণই করতে পারতাম না। সারা বছর এই পুরো অঞ্চলের মানুষকে অর্ধেক দামে ফ্রেশ জিনিস আমরা খাওয়াতে পারতাম। আমাদের মানুষজন কি বঞ্চিত হচ্ছে হাজার বছর ধরে, এবং যখন মানুষজন বঞ্চিত হতে থাকে, মানুষ কিন্তু তার অধিকার কি সেটাই ভুলে যায়। আর মানুষ আরো স্বচ্ছন্দ থাকতে পারে কিভাবে,
স্বাচ্ছন্দ্যে কিভাবে থাকতে পারে সেটাও ভুলে যায়। তা আমার এগুলো করার ভীষণ ইচ্ছা আছে। তারপর আবার ইচ্ছা আছে যে চাঁদপুর শহর, আমি দেখলাম যে চাঁদপুর শহরের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। তা আমরা এখানে মতলব উত্তর দক্ষিণ এবং অন্যান্য উপজেলাগুলো আমরা কি দোষ করলাম? এবং গ্যাস থেকেও কিন্তু আমরা লক্ষ লক্ষ লোক এখানে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তাগুলো মেরামত করা উচিত, এখানে রেল লাইন নেওয়া উচিত। এই রেল লাইন এমন হবে যে আমি সোয়া ঘন্টা এখান থেকে ঢাকায় পৌঁছে যাব, ঢাকায় আমি কাজ করে আমি আবার ব্যাক করতে পারবো আমার এখানে, আমার এই মতলবই ফিরতে পারবো। তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা যায় যদি এখানে যিনি এমপি হবেন, যদি তার একটা সৎ উদ্দেশ্য থাকে, তবে তাকে পরিশ্রম করতে হবে, সবার সাথে সম্পর্ক রেখে, সমস্ত মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রেখে তাকে কিন্তু এই উন্নয়নের কাজে হাত দিতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের নেতা বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এবং অন্যান্য অনেক দলের সাথে মিলে যে 31 দফা বাস্তবায়নের জন্য বলেছেন, উনি কিন্তু 31 দফা মানুষের জন্য বলেছেন, দেশের জন্য বলেছেন, দলের জন্য বলেন নাই। ওই 31 দফা কিন্তু একটা দল প্রচার করছে, কিন্তু কাদের জন্য? সেই 31 দফা হচ্ছে মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা সেই 31 দফার মধ্যেই লুকিয়ে আছে। আমরা হয়তো অনেকেই পড়ি নাই, একটু আপনারা যদি পড়েন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা দেখবেন যেটা কিন্তু অনেক কিছুই ওখানে আছে।